হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের ভৌতবিজ্ঞানের শিক্ষক। আজ আমরা ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায় চলতরিতের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। তড়িৎ প্রবাহের তাপীয় ফল কী জিনিস? দেখো, একটা বেসিক ফেনোমেনা, একটা বেসিক বৈশিষ্ট্য হচ্ছে যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেই পরিবাহীটা কিন্তু গরম হয়ে যায়। এটা তোমরা লক্ষ্য করেছো। দেখো, তোমাদের মনে করো আগেকার দিনে যে সেই হলুদ রঙের ডুম ছিল, যেটাকে আমরা বৈদ্যুতিক বাতি বলতাম, অর্থাৎ ফিলামেন্ট দেওয়া যে ডুম, এই ফিলামেন্ট দেওয়া যে ডুম ছিল, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এই জিনিসটা, যে খানিকক্ষণ এই বাতিটা, হলুদ রঙের বাতিটা জ্বললে এই বাতিটা কিন্তু অসম্ভব রকম গরম হয়ে যায়। কেন হয় না, যদি কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে, এই পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই তারটা গরম হয়ে যায়, অর্থাৎ এর মধ্যে তাপের উদ্ভব হয়। এটাই হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এবার এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল এর সম্পর্কে, মানে কতটা তাপ উৎপন্ন হবে, কতটা তাপ এইচ উৎপন্ন হবে, এ কার কার মানের ওপর নির্ভর করে, কিসের ওপর নির্ভর করে, এই সংক্রান্ত বিজ্ঞানী জুল আমাদের সূত্র দিয়েছেন, তাকেই জুলের সূত্র বলা হয়। তার তিনটে সূত্র আছে, এই তিনটে সূত্র নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, আমরা ধরছি একটা পরিবাহী তার, একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। আই তড়িৎ প্রবাহিত হচ্ছে কতক্ষণ ধরে না, টি সময় ধরে এই আই তড়িৎটা প্রবাহিত হচ্ছে। আর এই পরিবাহীর মধ্যে যে রোধটা বর্তমান, যে রোধ আছে সেটা হচ্ছে আর। তাহলে এই তিনটে রাশির ওপর আমাদের পরিবাহীতে যে উৎপন্ন তাপটা হবে এইচ, এই তিনটে রাশির ওপর নির্ভর করে, অর্থাৎ আই, টি এবং আর। কীভাবে নিয়ন্ত্রণ করে? দেখো, প্রথম সূত্রে জুল বলছেন যে পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ, অর্থাৎ যদি আমরা প্রথম সূত্রটাকে এভাবে লিখি যে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ ভ্যারিজ আস আই এর স্কোয়ার। এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে, এর বর্গের সঙ্গে সমানুপাতিক হবে আমাদের হিটটা, যখন কে স্থির থাকবে, যখন আর এবং টি স্থির থাকবে। যদি সময় এবং রোধ স্থির থাকে, তাহলে আই ভ্যারিজাস এইচ ভ্যারিজাস আই স্কোয়ার হয়। দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং প্রবাহ সময় যদি স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এইচ এইবার রোধের সঙ্গে সমানুপাতিক, এই আর এর সাথে সমানুপাতিক হয় কখন? যখন আই এবং টি, অর্থাৎ প্রবাহ মাত্রা এবং প্রবাহের সময়, এই দুটো যদি স্থির থাকে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্র কি বলছে? যে পরিবাহীতে রোধ এবং প্রবাহ মাত্রা স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহের সময়ের সমানুপাতিক, অর্থাৎ 3 নম্বর সূত্র বলছে যে এইচ ভ্যারিজ আস টি, কখন? যখন আই এবং আর, অর্থাৎ রোধ এবং প্রবাহ মাত্রা যখন স্থির থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটে সূত্র এবং তিনটে সূত্রের গাণিতিক রূপ। এবার এই তিনটে সূত্রকে যদি আমরা যৌগিক ভেদের নিয়ম অনুসারী এক জায়গায় করি, তাহলে কি হবে? যে অতএব আমরা লিখতে পারি এইচ ভ্যারিজ আস আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে আমাদের জুলের গাণিতিক রূপ। এবার এখানে যদি ভ্যারিজাস তুলি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা ধ্রুবক আনতে হবে। দেখো, তাহলে কি করব? আমি এখানে বা এইচ ইজ ইকাল টু কে আই স্কোয়ার আর টি। কে এখানে কি? কে হচ্ছে ধ্রুবক, কে সমান হচ্ছে আমাদের ধ্রুবক, কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ এইচ ইজ ইকাল টু কে আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে আমাদের জুলের সূত্রের গাণিতিক রূপ। এবার এই কে এর মান কত হয় সেটা আমাদের জানতে হবে। দেখো, কে এর মান সিজিএস এককে, অর্থাৎ এইচ যদি ক্যালোরিতে, এইচকে যদি আমি তাপকে যদি আমি ক্যালোরি এককে প্রকাশ করি, তাহলে কে এর মান হবে 0.24, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আমরা লিখতে পারি যে সিজিএসে এইচ ইজ ইকাল টু হয় 0.24 আই স্কোয়ার আর টি। আর এসআই পদ্ধতিতে তাপ যেহেতু এক প্রকার শক্তি, অর্থাৎ এইচ যদি জুল এককে থাকে, তাহলে কে সমান আমাদের 1 ধরা হয়, অর্থাৎ এসআই পদ্ধতিতে এইচ ইজ ইকাল টু হয়ে যায় আমার আই স্কোয়ার আর টি। এই হলো আমাদের জুলের সূত্র এবং জুলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে জুলের সূত্রের গাণিতিক রূপ যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কি পেলাম? এইচ ইজ ইকাল টু কে আই স্কোয়ার আর
টি। সিজিএস পদ্ধতিতে আমাদের এইচ ইজিক্যাল টু হবে 0.24 আই স্কোয়ার আর টি। আর এসআই পদ্ধতিতে আমাদের হবে এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। এই হলো আমাদের জুলের সূত্র এবং এই হলো আমাদের জুলের সূত্রের গাণিতিক রূপ। এবার আমরা চলে আসি এই যে জুলের সূত্র, তড়িৎ প্রবাহের ফলে যে তাপটা পেলাম আমরা, এর ব্যবহারিক প্রয়োগ কোথায়? দেখো, এর ব্যবহারিক প্রয়োগ কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক জায়গায় ব্যবহারিক প্রয়োগের করে থাকি। এবং প্রথমেই যে প্রয়োগটা আসে সেটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক ইস্ত্রি। আমরা আয়রন করি জামা কাপড়, কী করি? আমরা কারেন্টের সঙ্গে ইস্ত্রিকে কানেক্ট করি লাইনের সাথে এবং তারপরে আমরা জামা কাপড়কে হিটের মাধ্যমে সোজা করি। তো এই যে হিটটা, এই হিটটা কোত্থেকে আসছে? আমরা নিশ্চয়ই সেখানে কোথাও আগুন জ্বালাই না, আমরা সেখানে কী দিই? আমরা সেখানে কারেন্ট দিই। অর্থাৎ দেখো, তড়িৎ প্রবাহ হচ্ছে, তার ফলে হিট তৈরি হচ্ছে। এবারে এই ইস্ত্রির সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ইস্ত্রিতে কিভাবে কি তৈরি করা হয়, কিভাবে কি তাপ উৎপন্ন হয়, সেটা আমাদের দেখতে হবে। দেখো, যদি আমরা ইস্ত্রির নিচের দিকটা দেখি তাহলে আমরা এইরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো। এইরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো। ঠিক এই ইস্ত্রির এই স্ট্রাকচারের মধ্যে, অর্থাৎ ইস্ত্রির মধ্যে কি করা থাকে? একটা এরকম কুণ্ডুলি করা থাকে, এরকম টাইপের, এরকম খাপ করা থাকে। এতে কি করা হয়? এতে এক প্রকার খুব সরু তার, সেই তারটা হচ্ছে নাইক্রোম, নাইক্রোমের তার এইভাবে পেঁচানো থাকে। একে বলা হয় নাইক্রোম তারের কুণ্ডুলি। একে কি বলা হয়? নাইক্রোম তারের কুণ্ডুলি। এই তারটার মধ্যে তড়িৎ আসে। এই তারটার মধ্যে তড়িৎ আসার ফলে এই তারটা অত্যাধিক গরম হয়ে যায় জুলের সূত্র অনুসারে। অতিরিক্ত গরম হয়ে যায় এবং এটিকে একটি স্ট্রাকচার, অভ্রের স্ট্রাকচারের মধ্যে রাখা হয়। এটা অভ্রর কাঠামো, অভ্র দিয়ে তৈরি করা হয়, এর মধ্যে রাখা হয়। অভ্রের কাঠামোটা কেন রাখা হয়? অভ্র কাঠামো তোমরা যদি কখনো খেয়াল করে থাকবে, দেখবে ইস্ত্রি তোমরা যেখানটা ধরো সেখানটা কিন্তু গরম হয় না। ইস্ত্রি কেবলমাত্র নিচের যে পাতটা থাকে সেই পাতটাই গরম হয়। দেখো, ওপর দিকটা যদি গরম হতো তুমি ইস্ত্রি ধরতে পারতে না। সেই জন্যে অভ্র কাঠামো কি? অভ্র হচ্ছে তাপ এবং তড়িতের কুপরিবাহী, অর্থাৎ এ তাপকে পরিবহন করে না। তাহলে নাইক্রোম তারের এই কুণ্ডুলির সাথে নিচে একটা প্লেট থাকে, নিচের যে প্লেটটা তাকেই যোগ করা হয়, ফলে সে গরম হয়ে যায়। কিন্তু ওপরের যে পার্টটা থাকে সেটা ওই অভ্রের কাঠামোর মধ্যে ভরা থাকে বলে ওপরে আমাদের তাপটা উঠে আসতে পারে না। তাহলে এই হলো আমাদের বৈদ্যুতিক ইস্ত্রি, তার মেকানিজম। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে বৈদ্যুতিক ইস্ত্রির মধ্যে কোন তারের কুণ্ডুলি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের নাইক্রোম তারের কুণ্ডুলি। দ্বিতীয় নম্বরে আসি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের বৈদ্যুতিক হিটার। অর্থাৎ আমরা আগুন না জেলে যে ওই কারেন্টের মাধ্যমে কোনো কিছু রান্না করি, যে হিটার, ইন্ডাকশন ওভেন নয়, হিটার। সেই হিটারে কি হয়? এই হিটারের মধ্যেও একই জিনিস, একটা ওই চীনামাটির একটা স্ট্রাকচার থাকে এবং এর ভেতরে এরকম প্যাঁচ করা থাকে এবং প্যাঁচের ভেতরে এই নাইক্রোম তারের, একইভাবে নাইক্রোম তারের কুণ্ডুলিকে বসানো থাকে। এর ফলে কি হয়? হিট প্রডিউস হয়। এর ফলে আমরা এটাকে হিটার মতো করে কাজ করতে পারি। আমরা সেটাকে রুম হিটার হিসেবে কাজ করতে পারি, রান্না করার হিসেবে কাজ করতে পারি। তাই বৈদ্যুতিক হিটারেও আমাদের নাইক্রোম তারের কুণ্ডুলি ব্যবহার করা হয়। আর বৈদ্যুতিক হিটারের কাঠামোটা কিসের তৈরি হয়? বৈদ্যুতিক হিটারের কাঠামোটা তৈরি হয় চীনামাটির। চীনামাটি বলতে ওই আমাদের কাপ ডিশ যে জিনিসের তৈরি হয় সেটাকে বলা হয় চীনামাটি, ওই জিনিসের। এরপরে চলে আসছে আমাদের বৈদ্যুতিক বাল্ব। দেখো, বৈদ্যুতিক বাল্ব বলতে আমাদের আজকের দিনের এলইডি বাল্ব কিন্তু নয়। আমাদের এলইডি বাল্বকে কিন্তু বৈদ্যুতিক বাল্ব বলা হয় না। যেটাকে বলা হয় সেটা হচ্ছে আগেকার দিনের যে ডুম বলা হতো, যেটাকে হলুদ রঙের লাইট, একটু আগে যেটা তোমাদের দেখালাম, এইভাবে ফিলামেন্ট যুক্ত যে লাইটগুলো থাকতো, অনেকটা এরকম। এইভাবে তিনটে দাগ থাকতো। এই যে লাইটটা, এই লাইটটাকে বলা হয় আমাদের বৈদ্যুতিক বাল্ব। দেখো, খুব ভালো করে খেয়াল করলে দেখবে এখানে একটা সরু স্প্রিংয়ের মতো তার, খুব সূক্ষ্ম স্প্রিংয়ের মতো তার এখানে জয়েন করা থাকে। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের ফিলামেন্ট। এটাকে বলা হয় আমাদের ফিলামেন্ট। এবার কি হয়? এটা বর্তনীর সঙ্গে যুক্ত থাকে বাল্বটা।
এইখানে যখন তড়িৎ প্রবাহিত হয় বাল্বের মধ্যে, তখন এই তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এই তারটা কি হয়, গরম হতে থাকে, তারটা গরম হতে থাকে এবং গরম হতে হতে একটা সময় এর তাপ এমন একটা জায়গায় চলে যায় যে এটা আস্তে 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 হিটের পরে লাল হয়ে জ্বলতে থাকে, এটা লাল হয়ে জ্বলতে থাকে এবং সেখান থেকেই আমাদের আলো বিকিরণ করা শুরু করে। এইভাবে আমাদের বৈদ্যুতিক বাল্বটি কিন্তু কাজে লাগানো হয়। এবার এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টটা জেনারেলি কী দিয়ে তৈরি করা হয়। দেখো, আগে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হতো, ফিলামেন্টটাকে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি করা হতো। পরবর্তী ক্ষেত্রে উলফ্রেমাইট নামে একটা সংকর ধাতু দিয়ে এই ফিলামেন্টটা তৈরি করা হয়। এই উলফ্রেমাইট সংকর ধাতুটা কার সংকর ধাতু? Fe এবং Mn, অর্থাৎ আয়রন এবং ম্যাঙ্গানিজ, এদের সংকর ধাতু হচ্ছে উলফ্রেমাইট, এটা দিয়ে আমাদের তৈরি করা হতো। জেনারেলি আমাদের পরীক্ষায় যদি আসে, আমাদের টাংস্টেনই অপশানে থাকবে, আমরা টাংস্টেনটাকেই পিক করব প্রথম, যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়, টাংস্টেন ধাতু দিয়ে তৈরি হয়। এবার টাংস্টেনের পরে যদি আমরা এটা লিখি তাহলে ভুল কিছু হবে না, যে বর্তমানে এটা ব্যবহার করা হয়। আর আরও বর্তমানে কি, আরও বর্তমানে আমাদের এই বাতির ব্যবহার কমেই গেছে। দেখো, এরপরে 4 নম্বর পয়েন্টে আসি। 4 নম্বরে ব্যবহার হচ্ছে আমাদের ফিউজ। আমাদের বর্তনীতে, প্রত্যেকটা ঘরে বর্তনীতে যে ফিউজ লাগানো থাকে সুইচ বোর্ডে, এই ফিউজের মধ্যেও আমাদের এই ব্যবহারটাকে অ্যাপ্লিকেশন করা আছে। দেখো, একটা ফিউজ জেনারেলি উপর থেকে এরকম দেখতে লাগে, কিন্তু এর ভেতর দিকে কীরকম থাকে, এরকম থাকে, দুটো এখানে ইয়ে করা থাকে এবং এখান থেকে একটা তার, দুটো পিন থাকে, এইভাবে যোগ করা থাকে ফিউজের মধ্যে। এবং এটাকে সুইচ বোর্ডের মধ্যে অনেক কটা সুইচ যেখানে থাকে সেখানে ফিউজটাকে লাগানো হয়। এবার কেন লাগানো হয়, ফিউজের ব্যবহার কি না, আমাদের এই সার্কিটটাকে ঠিকঠাক রাখে এই ফিউজ। হঠাৎ যদি কোনো কারণে প্রচুর পরিমাণে তড়িৎ চলে আসে তাহলে ফিউজ কেটে যায়, ফিউজ তার কেটে যায়। তার ফলে আমাদের এর সঙ্গে যুক্ত যে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলো আছে, অর্থাৎ পাখা, লাইট, ফ্রিজ, এই সমস্ত, টিভি, এই সমস্তগুলো সুরক্ষিত থাকতে পারে। দেখো, ফিউজ তারের বৈশিষ্ট্য কী, এই ফিউজ কি, বাকিটা কাঠামো, কাজ কিন্তু এই ফিউজ তারটার, এই তারটারই আসল কাজ। এই তারটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই তারটার রোধ খুব হাই হয় এবং গলনাঙ্ক খুব নিম্ন হয়। কি হয়, যদি কোনো কারণে প্রচুর পরিমাণে কারেন্ট এখানে প্রবেশ করে, প্রচুর পরিমাণে কারেন্ট যদি প্রবেশ করে, উচ্চ রোধ যেহেতু, আর এইচ কি, এইচ আমাদের হিট আমাদের আর এর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ রোধ যত বাড়বে তত আমাদের তাপ বাড়বে, তাই রোধ উচ্চ করা হয়। এবার তাপ যেই বাড়লো, এবার গলনাঙ্ক যেহেতু নিম্ন, তাই কি হবে, এই তারটা অতিরিক্ত হিটে গলে যাবে, অর্থাৎ এখান থেকে ছিন্ন হয়ে যাবে, এখানটা গলে যাবে, অর্থাৎ এই তারটার মধ্যে দিয়ে আর তড়িৎ প্রবাহ হবে না, অর্থাৎ আমাদের সার্কিটের মধ্যে আর কারেন্ট আসবে না। তার ফলে কি হবে, ওই অতিরিক্ত কারেন্ট এসে আমাদের বৈদ্যুতিক যন্ত্রগুলোকে খারাপ করে দিত, এখন আর কারেন্ট আসতে পারবে না, তো খারাপ হওয়ার কোনো গল্পই থাকছে না। এইটা হচ্ছে আমাদের ফিউজ তারের মেকানিজম। এবার আমাদের জানতে হবে যে এই ফিউজ তারটা, এই যে ফিউজ তার, এটাকে জেনারেলি কী দিয়ে তৈরি করা হয়। দেখো, আমরা জেনারেলি হাতের কাছে যা তার পাই সেটা দিয়ে ফিউজ তার লাগিয়ে দিই। ফিউজ কেটে গেছে, একটা তামার সরু তার নিয়ে এলাম, জুড়ে দিলাম, কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয়। ফিউজ তার একটা নির্দিষ্ট পরিমাণ সংকর ধাতু দিয়েই তৈরি হয়, সেটা কি, টিন এবং সীসা। টিন আর সীসা এই দুটোকে মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়। কত পার্সেন্টেজ, টিন থাকে 25% আর সীসা থাকে 75%। এই রেশিওতে মিশিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়। এবার সেই ধাতুটাকেই আমরা ফিউজ তার হিসেবে ব্যবহার করি। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে যে ফিউজ তার কী কী দিয়ে বানানো হয়, তাহলে আমরা বলবো যে ফিউজ তার টিন এবং সীসার সংকর ধাতু দিয়ে বানানো হয়। এই গেল আমাদের তড়িৎ প্রবাহের তাপীয় ফল এবং তড়িৎ প্রবাহের তাপীয় ফলের কিছু ব্যবহারিক প্রয়োগ। এরপরে আমরা এই যে জুলের সূত্রকে ব্যবহার করলাম, এই জুলের সূত্রকে আমরা তড়িতের যে শক্তির ধারণা আছে সেখান থেকেও আমরা জুলের সূত্রকে প্রতিষ্ঠা করব। দেখো কিভাবে। শক্তির ধারণা থেকে জুলের সূত্র কিভাবে আমরা পেতে পারি। না, আমরা যদি মনে করি কোনো পরিবাহীতে
কিউ পরিমাণ আধান টি সেকেন্ডে পরিবাহিত হচ্ছে, তবে আমরা প্রবাহ মাত্রা সমান কি লিখতে পারি? প্রবাহ মাত্রা আই সমান আমরা লিখতে পারি কিউ বাই টি। প্রবাহ মাত্রা আই সমান কি লিখতে পারি আমরা? কিউ বাই টি। এটা আমরা আগে পড়েছি। এবার এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ ইজিক্যাল টু আইটি, আমরা লিখতেই পারি কিউ ইজিক্যাল টু আইটি, অর্থাৎ টিটাকে এখানে গুণ করে দিয়েছি। এরপরে আমি যদি ধরি যে এই কিউ পরিমাণ আধানকে ভি বিভব প্রভেদে আনতে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়েছে, তবে কার্য ডাব্লু সমান আমরা কি পড়েছি? ভি কিউ। ডাব্লু ইজিক্যাল টু আমরা পড়েছি ভি কিউ। দেখো এবার এইখানে কিউ এর জায়গায় আমি আইটি বসাবো, তাহলে কি হবে? বা ডাব্লু ইজিক্যাল টু ভি ইন্টু কিউ এর জায়গায় আইটি। এরপরে এটাকে আমি 2 নম্বর সমীকরণ দেবো। এরপরে আমরা জানি যে কোনো পরিবাহীর বিভব ভি, প্রবাহ মাত্রা আই এবং রোধ আর হলে আমরা কি লিখতে পারি না? ভি ইজিক্যাল টু আই আর। ওহমের সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু আই আর। এবার ভি এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাবো। তাহলে অতএব ডাব্লু সমান আমরা কি লিখতে পারি? ভি এর জায়গায় আমরা আই আর বসাবো, আই আর ইন্টু আই টি। দেখো আই গুণ করে কি হবে? আই স্কোয়ার আর টি। তাহলে ডাব্লু ইজিক্যাল টু কী হয়ে গেল? আই স্কোয়ার আর টি। এবার ডাব্লু কি? ডাব্লু হচ্ছে আমাদের কৃতকার্য বা কার্য। এবার পরিবাহীতে উৎপন্ন তাপ, এটা কি? এটা একটা শক্তি, এবং শক্তিটাই কৃতকার্যরূপে, অর্থাৎ কৃতকার্যটাই শক্তিরূপে সঞ্চিত হয়। তাহলে আমরা বলতেই পারি যে পরিবাহীতে উৎপন্ন তাপ H ইজিক্যাল টু ডাব্লু, অর্থাৎ H ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি। দেখো এটাই আমাদের জুলের সূত্র, তার গাণিতিক রূপ। এটা আমরা শক্তির ধারণা থেকে প্রমাণ করলাম জুলের সূত্রটা। এবার আমরা তড়িৎ ক্ষমতা সম্পর্কে আলোচনা করব। দেখো বৈদ্যুতিক কার্য আমরাও আগে আলোচনা করেছি, আরও একবার আলোচনা করে নিচ্ছি যে কোনো একটা যন্ত্রের দু প্রান্তের, মনে করো কোনো একটা যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র, কোনো একটা যে কোনো যন্ত্র, একটা লাইটও একটা যন্ত্র, মনে করো একটা যে কোনো যন্ত্র, এর দু প্রান্তের বিভব প্রভেদ, যেটা ওদিকে যদি তার যোগ করা হয়, দু প্রান্তের বিভব প্রভেদ আমি ভি ধরছি, এবং যন্ত্রটির মধ্যে দিয়ে যদি আই তড়িৎ প্রবাহ মাত্রা হয়, মানে আই যদি কারেন্ট যায় এবং এই কারেন্টটা যদি টি সময় ধরে যায়, তাহলে আমরা কি লিখতে পারি যে আধান কিউ ইজিক্যাল টু আইটি বা আই ইজিক্যাল টু কিউ বাই টি। সেখান থেকে আমরা বলতে পারি যে ভি কিউ ইজিক্যাল টু আইটি। আর কৃতকার্য কত হবে? ডাব্লিউ ইজিক্যাল টু ভি কিউ। এটা আমরা আগেও দেখেছি। অর্থাৎ এখানে যদি আমি কিউ সমান বসাই আইটি, তাহলে হয়ে যাবে ভিআই টি। এটা হয়ে গেল আমাদের বৈদ্যুতিক কার্যের রাশিমালা। এবার এখান থেকে তড়িৎ ক্ষমতার রাশিমালা সংজ্ঞা দেওয়া হয়। বলছে সময়ের সাপেক্ষে কোনো বৈদ্যুতিক যন্ত্র কাজ করা বা তার তড়িৎ শক্তি ব্যয় করার হারকে বা সামর্থ্যকে তাকে কি বলা হয়? তড়িৎ ক্ষমতা বলা হয়। অর্থাৎ তড়িৎ ক্ষমতা যদি বলা হয়, কি বলতে চাইছে? যে সময়ের সাপেক্ষে যে পরিমাণ, মনে করো টি সময়ে এই যন্ত্রটা যে পরিমাণ তড়িৎ কার্য সম্পাদন করেছে, যে পরিমাণ তড়িৎ শক্তি আমাদের ব্যয় করেছে, তাকে আমাদের তড়িৎ ক্ষমতা বলা হবে। তাই তড়িৎ ক্ষমতাকে আমরা পি, পাওয়ার পি দিয়ে প্রকাশ করব। পি ইজিক্যাল টু আমরা লিখব যে আমাদের তড়িৎ শক্তি বাই সময়। তাহলে উপর হবে তড়িৎ শক্তি বাই সময়। এবার তড়িৎ শক্তি যা আর বৈদ্যুতিক কার্য একই জিনিস, অর্থাৎ কার্য বাই সময়। এবার কার্য কি? এখানে কার্য হচ্ছে ভিআইটি, বৈদ্যুতিক কার্য। তাহলে এখানে হবে ভিআইটি, আর নিচে কি? সময়, টি সময় ধরে হয়েছে।
তাহলে দেখো টি টি যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমরা পি সমান কি লিখতে পারছি, যে বা পি সমান আমরা লিখতে পারছি ভিআই। পি সমান কি ভিআই, অর্থাৎ আমরা যদি লিখি এভাবে যে তড়িৎ ক্ষমতা ইজ ইকাল টু বিভব প্রভেদ ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ পি ইজ ইকাল টু ভিআই, এটা হলো আমাদের তড়িৎ ক্ষমতার রাশিমালা। এবার তড়িৎ ক্ষমতার রাশিমালাকে আরও অন্যান্যভাবে প্রকাশ করা যায়। কীভাবে প্রকাশ করা যায়? দেখো 1 নম্বর তো আমরা পেলাম যে পি ইজ ইকাল টু ভিআই। এবার আমি যদি ধরি যে ওই মেশিনারিজের রোধ আর, তাহলে আমরা কি ধরতে পারি যে ভি ইজ ইকাল টু ওহমের সূত্র অনুসারে আমরা বলতে পারি ভি ইজ ইকাল টু আই আর। তাহলে আমরা ভি এর জায়গায় আই আর বসাতে পারি, তাহলে কি হয়ে যাবে পি ইজ ইকাল টু আই আর ইন্টু আই, অর্থাৎ আই স্কোয়ার আর। তাহলে এখান থেকে আমরা আবার পেয়ে গেলাম যে পি ইজ ইকাল টু আই স্কোয়ার আর, এটাও হয়। আবার আমরা এটাও বসাতে পারি যে আই ইজ ইকাল টু ভি বাই আর। আমরা এই সমীকরণে আই সমান ভি বাই আরও লিখতে পারি। আমরা লিখতে পারি আবার পি ইজ ইকাল টু ভি যেমন আছে রইল, এবার আয়ের জায়গায় ভি বাই আর লিখলাম, তাহলে হয়ে গেল আমাদের ভি স্কোয়ার বাই আর। এটাও কিন্তু আমাদের তড়িৎ ক্ষমতার রাশিমালা। তাহলে তড়িৎ ক্ষমতার রাশিমালা আমরা কি পেলাম, পি ইজ ইকাল টু যেমন ভিআই পেলাম তেমন হয়ে গেল আই স্কোয়ার বাই আর সমান আবার ভি স্কোয়ার বাই আরও আমাদের চলে এলো। এই সবগুলোই কিন্তু আমাদের তড়িৎ ক্ষমতার রাশিমালা। তাহলে আমরা এখানে লিখতে পারি পি ইজ ইকাল টু ভিআই, আবার পি ইজ ইকাল টু আই স্কোয়ার বাই আর, আর একটা লিখতে পারি আই স্কোয়ার আর, আর আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই আর। এতগুলো কিন্তু আমাদের তড়িৎ ক্ষমতার রাশিমালা এলো। ঠিক, এরপরে আমরা দেখব যে তড়িৎ শক্তি কী জিনিস। দেখো তড়িৎ শক্তি কী জিনিস? তড়িৎ শক্তি হচ্ছে কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র কার্য করার মোট যে সামর্থ্য, কার্য করার যে টোটাল সামর্থ্য, তাকেই বলা হবে আমাদের তড়িৎ শক্তি। ব্যাস, এবার আমরা তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তির এককগুলো দেখব। দেখো তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি 9 ওয়াটের বাল্ব এলইডি, 9 ওয়াটের বাল্ব, 10 ওয়াটের বাল্ব, এই যে ওয়াট, এটা আর কিছুই নয়, এটা আমরা তড়িৎ ক্ষমতার এককটাকে বলি। তড়িৎ ক্ষমতার একক হচ্ছে ওয়াট। দেখো ওয়াটের সংজ্ঞা যদি বলতে বলা হয় তাহলে বলা হবে যে 1 সেকেন্ডে 1 জুল কার্য সম্পাদন করলে তার ক্ষমতাকে 1 ওয়াট বলা হবে। মনে করো একটা মেশিন, লাইট হতে পারে, পাখা হতে পারে, যা খুশি হতে পারে, একটা মেশিন, বৈদ্যুতিক মেশিন, এ যদি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য সম্পাদন করে দেয় তাহলে এর ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। তাহলে 9 ওয়াটের মানে কি, 9 ওয়াট বাল্বের মানে কি, যে 1 সেকেন্ডে ও 9 জুল কার্য সম্পাদন করতে পারে। আমরা যে এলইডি বাল্ব কিনে নিয়ে আসি 9 ওয়াটের, 9 ওয়াটের মানে কি, যে 1 সেকেন্ডে ও 9 জুল কার্য সম্পাদন করে দেয়। এটা হলো আমাদের তড়িৎ ক্ষমতার একক। এবার আমরা চলে আসি তড়িৎ শক্তির একক কী জিনিস। দেখো তড়িৎ শক্তি হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রের কার্য করার মোট যে সামর্থ্য, তাকে বলা হবে আমাদের তড়িৎ শক্তি বলা হবে। অর্থাৎ আমি তো আর 1 সেকেন্ডের জন্য একটা বাল্বকে বা একটা পাখাকে চালাচ্ছি না, আমরা একটা টাইম ডিউরেশনের মধ্যে চালিয়ে রাখছি। এই টোটাল টাইম ডিউরেশন, সেটা 5 ঘন্টা, 6 ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট, টোটাল যে সময়টা হবে, টোটাল সময়ের মধ্যে কতটাও কাজ করতে পারলো, সেই যে কাজ করাটাকে আমাদের বলা হয় তড়িৎ শক্তি। দেখো তড়িৎ শক্তির একক কি, প্রথমেই যে এককটা আছে সেটা হচ্ছে জুল। যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র যদি 1 সেকেন্ড ধরে কাজ করে তাহলে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ হয় 1 জুল। এই জিনিসটাকে আমি উল্টো দিক করে বলবো, যে যদি একটা মেশিন হয়, মনে করো 1 ওয়াটের একটা মেশিন, এই 1 ওয়াটের মেশিন যদি 1 সেকেন্ড কাজ করে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি নষ্ট হবে, যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হবে, সেটা কি বলা হবে আমার 1 জুল। অর্থাৎ 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যদি কোনো মেশিন 1 সেকেন্ড কাজ করে, তাহলে যে পরিমাণ তড়িৎ শক্তি নষ্ট হবে বা ব্যয়িত হবে, সেটাকে আমার বলা হবে কি 1 জুল। এটা হয়ে গেল জুল। তড়িৎ শক্তি মাপার আরও একক আছে, বড় বড় একক, সেগুলো হচ্ছে ওয়াট ঘন্টা। এবার ওয়াট ঘন্টা কী জিনিস বলছে, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে ওয়াট ঘন্টা বলা হয়। এবার মনে করো এই মেশিনটাই চলছে, মনে করো তোমার ঘরের পাখাটা,
তোমার ঘরের পাখাটা কি বলছে, এর ক্ষমতা হচ্ছে 1 ওয়াট, 1 ওয়াট ধরে নাও, 1 ওয়াট ক্ষমতা এই মেশিনটার, পাখাটার। এই 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন যদি পাখাটা, যদিও হয় না, কথা বলছি, 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন পাখাটা যদি 1 ঘন্টা চলে, যদি 1 ঘন্টা 1 আওয়ার চলে, তাহলে যে পরিমাণ তোমার কারেন্ট খরচা হবে, মেন পাতি বাংলা কথা হচ্ছে এটাই। বা তুমি ডুম দিয়ে ধরো, 1 ওয়াটের একটা ডুম, একটা বাল্ব যদি তোমার 1 ঘন্টা জ্বলে, তাহলে তোমার যে পরিমাণ কারেন্ট নষ্ট হবে সেটাকেই বলা হবে 1 ওয়াট ঘন্টা। অর্থাৎ 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা চললে ব্যয়িত তড়িৎ শক্তিকে 1 ওয়াট ঘন্টা বলা হবে। যে তড়িৎ শক্তি হবে তাকেই বলা হবে 1 ওয়াট ঘন্টা অথবা ওয়াট আওয়ার। আচ্ছা, এবার 1 ওয়াট আওয়ার সমান কত জুল, যদি আমরা জুলে ট্রান্সফার করি, জুল সমান কি ওয়াট সেকেন্ড। এবার দেখো ওয়াট আওয়ার আছে, দেখো 1 ওয়াট সমান 1 ওয়াট আওয়ার সমান কি হয় না 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার 1 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই, 1 ঘন্টাকে সেকেন্ডে নিয়ে যেতে গেলে আমাকে 3600 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ওয়াট ইন্টু 3600 অর্থাৎ 3600 ওয়াট সেকেন্ড, আর ওয়াট সেকেন্ড মানেই হচ্ছে আমাদের জুল, অর্থাৎ 3600 জুল, অর্থাৎ 1 ওয়াট আওয়ার ইজিক্যাল টু হচ্ছে 3600 আমাদের জুল। আচ্ছা, এরপরে আরও বড় একক চলে আসি, সেটা হচ্ছে আমাদের কিলোওয়াট ঘন্টা। এবার মনে করো তোমার একটা বিশাল বড় মেশিনারিজ, মনে করো এবার তুমি তোমার টিভি বা ইস্ত্রি, আয়রন, যা হোক, তোমার এর ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট। এই মেশিনারিজের ক্ষমতা হচ্ছে, বৈদ্যুতিক যন্ত্র হতে হবে, এই মেশিনারিজের ক্ষমতা হচ্ছে 1 কিলোওয়াট। এই 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্রটা যদি 1 ঘন্টা রান হয়, যদি 1 ঘন্টা চলে, তাহলে যে পরিমাণ তড়িৎ তোমার খরচা হবে, কারেন্ট তোমার খরচা হবে, সেটা কি বলা হবে 1 কিলোওয়াট ঘন্টা। সেটা কি বলা হবে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট ঘন্টা। এইটা কি, এটা দিয়ে আরেক নাম হচ্ছে বিওটি একক, বোর্ড অফ ট্রেড ইউনিট। এটা কি বলা হয়, এটা দিয়ে আমাদের বাড়িতে মিটার মাপা হয়, এর সাহায্যে, এই বিওটি এককেই আমাদের বাড়িতে যে মিটারের রিডিংটা আসে, ওই যে বলি না আমাদের এত মিটার এসছে, ওইটাই আমাদের বিওটি এককে মাপা হয়। দেখো এবার এই 1 বিওটি কি বললাম, যে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা মেশিন যদি 1 ঘন্টা চলে, তাহলে যে পরিমাণ শক্তি ব্যয়িত হয় তাকে আমাকে বলা হবে 1 কিলোওয়াট আওয়ার। এবার এই 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল যদি আমি বার করতে যাই, কত জুল, তাহলে দেখো 1 বিওটি সমান 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 1 কিলোওয়াটের একটা যন্ত্র চলছে। দেখো 1 কিলোওয়াটকে আমাকে প্রথমে ওয়াটে নিয়ে আসতে হবে, তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কিলোওয়াট থেকে ওয়াটে যখন আমি এলাম, তখন আমি 1000 দিয়ে গুণ করে দিলাম। আর আওয়ার থেকে যখন আমি সেকেন্ডে এলাম, তখন আমি 3600 দিয়ে গুণ করলাম। তাহলে এই টোটালটা গুণ করলে কত হবে, 36 আর 5টা শূন্য, 36 ইন্টু 10⁵ জুল, অর্থাৎ 1 বিওটি সমান কত, 36 ইন্টু 10⁵ জুল। আর একভাবে বলা যেতে পারে যে 1 বিওটি ইজিক্যাল টু 1/1000 ওয়াট আওয়ার। শুধুমাত্র আমাদের কিলোওয়াট থেকে ওয়াটে নিয়ে যাওয়া হয়েছে, তাই ওয়াট আওয়ার। ব্যাস, এই হলো আমাদের তড়িৎ ক্ষমতা এবং তড়িৎ শক্তি সম্পর্কে আলোচনা। এবার আমরা বৈদ্যুতিক বাতির রেটিং সম্পর্কে জানব। দেখো রেটিং কী জিনিস, রেটিং হচ্ছে, তোমরা দেখবে বিভিন্ন রকমের যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, সেটা বাল্ব হতে পারে, পাখা হতে পারে, বা আরও অন্যান্য যে জিনিসপত্র আছে, ইভেন সুইচ পর্যন্ত হতে পারে, সুইচ, ফিউজ, আমাদের ইস্ত্রি হতে পারে, ফ্রিজ হতে পারে, যে কোনো জিনিসের একটা করে দেখবে ভোল্টেজ এবং পাওয়ারের একটা ইন্ডিকেশান দেওয়া থাকে। যেমন দেখবে সুইচ হলে অনেক সুইচে লেখা থাকে 15 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তারপরে যদি আমরা কোনো বাল্ব কিনি, বাল্বের গায়ে লেখা থাকবে, বাল্বের প্যাকেটের গায়ে লেখা থাকবে 220 ভোল্ট, 110 ওয়াট, এরকম যে লেখা থাকে, এইগুলোর মাধ্যমে কি বোঝা যায়, এইগুলোকে আমাদের রেটিং বলা হয়। এগুলোর মাধ্যমে কি নির্দেশ করে, এগুলোর মাধ্যমে নির্দেশ করে যে এই যে যন্ত্রগুলো, এগুলো কোন ভোল্টেজ, কোন পাওয়ার এবং কোন তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ কারেন্টে সঠিকভাবে কাজ করবে। যেমন এখানে যদি লেখা থাকে যে 220 ভোল্ট 110 ওয়াট, যদি কোনো বৈদ্যুতিক যন্ত্রের গায়ে লেখা থাকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝবো, দেখো এখান থেকে আমরা বুঝতে পারবো 220 ভোল্ট মানে এটা ভোল্টেজের কথা বলেছে, অর্থাৎ ভি এর কথা বলেছে, আর 110 ওয়াট মানে এটা পি এর কথা বলেছে। এবার পাওয়ারের কথা বলেছে। এবার পি ইজিক্যাল টু কি, পি ইজিক্যাল টু আমরা জানি ভিআই,
তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এই যে মেশিনটা আছে, বৈদ্যুতিক যন্ত্রটা আছে, এইটা কতটা ম্যাক্সিমাম কারেন্ট সহ্য করতে পারবে। দেখো আই ইজ ইকুয়াল টু কত হবে তাহলে এখানে, পি বাই ভি। পি কত আছে আমাদের এখানে, পি আছে আমাদের 110 ওয়াট, আর ভি আছে আমাদের 220 ভোল্ট। এবার এটাকে যদি কাটি আমি 1/2 আসবে, অর্থাৎ 0.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ এই 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ কারেন্ট এই মেশিনটি সহ্য করতে পারবে, এবং এইখানে কি হবে, এখানে এর কার্যক্ষমতা সর্বাধিক হবে। এটাকেই বলা হয় আমাদের রেটিং, এবং এইভাবেই ক্যালকুলেট করা হয়। এবার দেখো যদি কোনো ইয়েতে সুইচের গায়ে লেখা আছে যে 0.5 অ্যাম্পিয়ার, মনে করো ফিউজ তারের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার লেখা আছে, অর্থাৎ সর্বাধিক 0.5 অ্যাম্পিয়ারের কারেন্ট গেলেই সে সেটাকে সহ্য করতে পারবে। 0.5 অ্যাম্পিয়ারের থেকে যদি বেশি কারেন্ট যায় তাহলে কিন্তু সে সহ্য করতে পারবে না। সেই জন্য তোমরা দেখবে যে বাড়ির লাইনের সুইচ আলাদা হয়, ফিউজ আলাদা হয়, এবং যেগুলো ভারী ভারী যন্ত্র যেমন আমাদের ফ্রিজ, টিভি, ইভেন ইস্ত্রির জন্য, আয়রন করার জন্য আলাদা রকম করে সুইচ বোর্ড লাগানো হয়, সেগুলো একটু বেশি অ্যাম্পিয়ারের হয়। এবং ইভেন গিজার, এসি, এগুলোর জন্য সেগুলো কি থাকে 15 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ারের কারেন্ট এ ফিউজ এবং আমাদের সুইচ লাগানো হয়। এটাই হচ্ছে রেটিং। আচ্ছা, এখানে আর একটা কথা যেটা হচ্ছে স্টার। আমরা যখন বৈদ্যুতিক যন্ত্র কিনি তখন আমরা স্টার দেখি, কোনোটায় 2 স্টার, কোনোটায় 3 স্টার, কোনোটায় 4 স্টার, 5 স্টার, এরকম। এই স্টারের তাৎপর্য কী? দেখো স্টারের তাৎপর্য আর কিছুই নয়, স্টার যত বেশি হবে, যত স্টার বেশি হবে, অর্থাৎ তুমি একটা ফ্রিজ কিনেছো, সেই ফ্রিজটা একদম 5 স্টার, তার এনার্জি কনজার্পশন মানে এনার্জি শোষণ করা মানে অনেক কম হবে আর কি। যে যত বেশি স্টার আসবে সে তত কম কারেন্ট খাবে, এটাই হচ্ছে মেন জিনিস। আর যার যত বেশি 2 স্টার, ইভেন 3 স্টার, তারা তুলনামূলকভাবে 5 স্টারের থেকে বেশি কি করবে না আমাদের কারেন্ট নেবে। কেন না তাদের এফিসিয়েন্সি অর্থাৎ কর্মক্ষমতা অনেক কম। কর্মক্ষমতা কম মানে তার বেশি পরিমাণ কাজ করতে গেলে বেশি পরিমাণ তার কারেন্ট লাগবে। আর যার কর্মক্ষমতা বেশি সে কী করবে, বেশি পরিমাণ কাজ করতে গেলে তার কম কারেন্টেই হয়ে যাবে, তাহলে তার কারেন্ট কনজাম্পশান অনেক কম হবে, তোমার বিল অনেক কম আসবে। এটাই হচ্ছে স্টারের ব্যাপার। জেনারেলি 5 স্টার যুক্ত যে কোনো মেশিনের দাম একটু বেশি হবে, কারণ তোমার কারেন্ট যেহেতু বাঁচাবে। আর যেগুলো 2 স্টার বা 3 স্টার সেগুলো তুলনামূলকভাবে একটু কম হবে। এই গেল আমাদের রেটিংয়ের ব্যাপার। দেখো এবার আমরা 3টে বাল্ব সম্পর্কে আলোচনা করব। 3টে বাল্ব কী কী, যেটা আমাদের সেই মানধাত্তার আমলের বাল্ব, সনাতনী বাল্ব, এডিসনের বাল্ব, যেটা হচ্ছে আমাদের ভাস্বর ল্যাম্প অর্থাৎ ফিলামেন্টযুক্ত হলুদ রঙের আলো দেওয়া বাল্ব। সেই বাল্ব সম্পর্কে আমরা আগে একটু আলোচনা করেছি। ওখানে কি হতো, ওই বাল্বের মধ্যে ফিলামেন্ট থাকতো, ওই ফিলামেন্টটা তড়িৎ প্রবাহের তাপীয় ফলের জন্য গরম হতো, এর ফলে সেখান থেকে তাপ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হতো। এবার বহু সভ্যতার শুরু থেকে যখন আলো আবিষ্কার হয়েছে তখন থেকে বহু দিন ধরে এই আলোই কিন্তু ছিল আমাদের একমাত্র পথ। দেখো এই আলো কিন্তু আমাদের অনেক দিন ধরে সভ্যতার দিকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু এই আলোর বিজ্ঞানীরা গবেষণা করে করে অনেক ফল্ট বার করেন। কি দেখো এর মধ্যে যে ফিলামেন্টটা আছে, এই ফিলামেন্টটা জ্বলার জন্যে যে পরিমাণ আমাদের শক্তি তড়িৎ শক্তি আসতো, এই তড়িৎ শক্তি প্রথমে কি হতো, কারেন্ট না তড়িৎ শক্তি প্রথমে তাপ শক্তিতে রূপান্তর হতো, এই তাপ শক্তি থেকে তারপর সেই শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হতো। অর্থাৎ একটা আলোক শক্তি পেতে গেলে আমাকে একটা কনভার্সন করতে হতো। দেখা গেছে যে 98% শক্তি, 98% এনার্জি আমাদের তাপে ব্যয় হয়ে যেত। আমাদের কোথায় ব্যয় হয়ে যেত, তাপে ব্যয় হয়ে যেত। এই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্যে পরবর্তী ক্ষেত্রে এবং 2% যেটা সেটা আমাদের আলো দিত। অর্থাৎ আলো তো দিচ্ছে, তার সঙ্গে বাল্ব অতিরিক্ত রকমের গরম হয়ে যাচ্ছে, ঘর অতিরিক্ত রকমের গরম হয়ে যাচ্ছে, তার ফলে এটা আমাদের প্রফিটেবল ছিল না। ঠিক এরপরে বিজ্ঞানীরা তৈরি করলো CFL বলে এক প্রকারের ল্যাম্প। এই টাইপের বাল্ব আমাদের প্রত্যেকেরই বাড়িতে ছিল, সাদা রঙের আলো হতো, হলুদ কিন্তু নয়। এবার সাদা রঙের আলো শুরু হলো, CFL বা এরকম, বা 3টে নল দেওয়া 3 দিকে এরকম বাল্বগুলো এলো। এই CFL ল্যাম্পের ফুল ফর্ম কি, কম্প্যাক্ট ফ্লোরসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরসেন্ট ল্যাম্প, যেগুলো আমাদের টিউব লাইট আছে সেগুলো এর মধ্যে পড়ে। এবার এগুলোতে কি হয়, এগুলোর মধ্যে পারদ বাষ্প ব্যবহার করা হতে শুরু করলো। এটার ফিলামেন্ট নয়, এটাকে এর মধ্যে পারদ বাষ্প ব্যবহার করা শুরু হলো। তোমরা যদি টিউবলাইট, আগেকার টিউবলাইট যেগুলো, এখনকার LED টিউবলাইটগুলো নয়, যেগুলো নল টিউবলাইট,
সেগুলো যদি কোনো দিন ফাটিয়েছো বা ফাটানো দেখেছো বা কোনো কারণে পড়ে গিয়ে ফেটে গেছে, দেখবে ধোঁয়ার মতো বেরোয়। ওটা অ্যাকচুয়ালি কি, ওটা অ্যাকচুয়ালি ফ্লোরেসেন্ট ল্যাম্পের ফ্লোরেসেন্ট বা ওটা হচ্ছে পারদ বাষ্প, এর সাহায্যে কি করা হয়, ওগুলোকে জ্বালানো হতো এই সিএফএল ল্যাম্প। এবার সিএফএল ল্যাম্প খানিকটা এনার্জি আমাদের, অনেকটা এনার্জি আমাদের কনভারসেশন করে দিত, মানে আমাদের বাঁচিয়ে দিত অনেকটা। দেখো এটা আমাদের সিএফএল ল্যাম্প কিন্তু আমাদের ভাস্বর ল্যাম্পের থেকে অনেকটা এনার্জি বাঁচাতে শুরু করলো। এরপরে বিজ্ঞান এখানে থেমে রইল না, আরও এগিয়ে গেল। তারপরে আমাদের মডার্ন ডে লাইট, এলইডি লাইট আমাদের হাতে চলে এলো। এলইডির ফুল ফর্ম কি, লাইট এমিটিং ডায়োড। এটা অ্যাকচুয়ালি এক প্রকারের ডায়োড, লাইট এমিট করে। এই লাইট এমিটিং ডায়োডের মধ্যে কি ব্যবহার করা হতে শুরু করলো, ডায়োড মানে অর্ধপরিবাহী ব্যবহার করা হতে শুরু করলো। তোমরা সবাই এলইডি লাইট অবশ্যই দেখেছো, খুলেও দেখেছো সামনেটা, দেখবে ভেতরে কোনো ফিলামেন্ট কিছু থাকে না, একটা পাতি থাকে, একটা বোর্ড থাকে এবং ছোট্ট ছোট্ট লাইটগুলো হয়। ওর মধ্যে ওই যে বোর্ডটা হয়, ওর মধ্যে গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড এই যৌগগুলোকে ব্যবহার করা হয়। এবং এলইডি আসার পরে আমাদের এনার্জির যে নষ্ট সেটা একদম অনেক নিচেতে চলে এসেছে। খুব অল্প কারেন্টে আমরা অনেক উজ্জ্বল, অনেক এনার্জির আমরা লাইট জ্বালাতে পারি। দেখো এবার অবশ্যই ভাস্বর ল্যাম্প থেকে, মানে ওই হলুদ লাইটের থেকে আমাদের সিএফএল বা এলইডি এইগুলো ব্যবহার করা অনেক লাভজনক। কেন, দেখো যদি আমরা দেখি, বলা হচ্ছে যে একটা এলইডি 6 থেকে 8 ওয়াটের এলইডি বাল্ব যে পরিমাণ ঔজ্জ্বল্যতা দেবে, সেই পরিমাণ ঔজ্জ্বল্যতা দেবে সিএফএলের 13 থেকে 15 ওয়াটের সিএফএল বাল্ব। তাহলে আমি যদি 13 থেকে 15 ওয়াটের একটা সিএফএল বাল্ব কিনি আর 6 থেকে 8 ওয়াটের একটা এলইডি বাল্ব কিনি, আমরা মানে আলো উজ্জ্বলতা সেম পাবো। আর যদি সেই প্রকার উজ্জ্বলতা আমি পেতে যাই ভাস্বর ল্যাম্পে, হলুদ ল্যাম্পে, তাহলে আমাকে কিনতে হবে 60 ওয়াটের ওই হলুদ ল্যাম্প কিনতে হবে। অর্থাৎ এই 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা ল্যাম্পকে যদি আমি 1 ঘন্টা চালাই, তাহলে আমরা তড়িৎ শক্তির সংজ্ঞা অনুযায়ী কী পড়েছিলাম, যে তড়িৎ শক্তি 1 ওয়াট সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, সেরকম করে তুমি ভাবো যে 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বাল্বকে যদি আমি 1 ঘন্টা চালাই আর 6 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা বাল্বকে যদি আমি জ্বালাই, তাহলে কার ক্ষেত্রে আমার ইউনিট বেশি পড়বে, কার ক্ষেত্রে আমার তড়িৎ শক্তি বেশি লাগবে, কার ক্ষেত্রে আমার কারেন্ট বেশি লাগবে? 60 ওয়াটের ক্ষেত্রে। অর্থাৎ আমার ইউনিট বেশি আসবে, আমার টাকা বেশি খরচা হবে। এখানে কি হবে, অনেক কম হবে। দেখো প্রায় 10 গুণ এলইডি এবং ভাস্বর ল্যাম্প মানে এনার্জি কতটা কমে যাচ্ছে, প্রায় 10 গুণ কমে যাচ্ছে এখানে। তো এই গেল আমাদের সিএফএল, এলইডি এবং ভাস্বর ল্যাম্পের একটা বৈশিষ্ট্যের তুলনা। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। আর ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাও। আর এই ক্লাস সংক্রান্ত যদি তোমাদের কোনো পিডিএফ নোটস পাওয়ার ইচ্ছা হয়, তাহলে গুগল অ্যাপস প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ LRNRT ডাউনলোড করো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী সময়ে। আজকের মতো টাটা।